কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। এমসিকিউ সিরিজে তোমাদেরকে স্বাগতম। এটা হচ্ছে মূলত বায়োলজির এমসিকিউ সিরিজ। এখানে শুধুমাত্র বোর্ডের সমস্যাগুলো সমাধান করানো হয়। এই সিরিজে আমি তাই করব। 2024 দিয়ে শুরু করেছি। 2024 সালে যে 9টা বোর্ড আছে সেগুলো কভার করা হবে। তারপরে 2020 বা 2019 করানো হবে। এর মাঝের কোনো বোর্ড করানো হবে না, কারণ সেগুলোতে শর্ট সিলেবাস ছিল। তোমরা যেহেতু 2025-এ পরীক্ষা দিবা, সুতরাং তোমাদের শর্ট সিলেবাস কোনো কাজে লাগবে না, তাই সেগুলো করিয়েও কোনো লাভ হবে না। তোমরা আইডিয়া করতে পারবে না যে কোন অধ্যায় থেকে আসলে প্রশ্নগুলো হয়। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা এমসিকিউ এর সাথে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাড করতে, যাতে করে এই রিলেটেড যদি কোনো প্রশ্ন হয়ে থাকে সেগুলোর সাথে সাথে কাভার হয়ে যায়, তোমরা পার্থক্য করতে পারো। হ্যাঁ, এবং তোমাদেরকে যদি একটু স্লাইডটা দেখানো হয় তাহলে দেখো, মোটামুটি সবগুলোর সাথেই ইনফরমেশন অ্যাড করা আছে। হ্যাঁ, যেন তোমাদের কোনো সমস্যা না হয়। যেমন ধরো লোহিত রক্তকণিকা থেকে প্রশ্ন আসলো, সাথে সাথে শ্বেত রক্তকণিকাটাও জেনে নিলা, ভালো হলো না তাহলে ব্যাপারটা? কারণ প্রত্যেকটা বোর্ডেই যখন তোমাদের পরীক্ষাগুলো হয়, হ্যাঁ, তোমাদেরকে একটু বলে দিই আমি, যখন তোমাদের পরীক্ষাগুলো হয় বিভিন্ন বোর্ড থেকে যারা পরীক্ষা দাও, তো ঢাকা বোর্ডে হয়তো লোহিত রক্তকণিকা থেকে প্রশ্ন হলে যশোর বোর্ডে হয়তো শ্বেত রক্তকণিকা থেকে হবে, এবং তাই হয়। বিশ্বাস না হলে আগে যে ঢাকা বোর্ড আমি রাজশাহী বোর্ড আমি করিয়েছি সেটা দেখো, সেখানে লোহিত রক্তকণিকা থেকে প্রশ্ন এসেছিল, হয়তো যশোর বোর্ডে শ্বেত রক্তকণিকা থেকে আসবে। সেই জন্য আমি এভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করছি, এবং আমি এগুলো নিজে লিখছি নিজের মতো করে, একটু কষ্ট করে, যেন তোমাদের উপকারটা হয় আসলে। আরও একটা কথা তোমাদেরকে বলতে চাই যে যারা 2025 সালে পরীক্ষা দিবা, জানুয়ারি মাসের 4 তারিখ থেকে তোমাদের জন্য বায়োলজির একটা কোর্স ওপেন হয়েছে, মাত্র 370 টাকা। ওকে, এবং সেখানে বেসিক সিকিউ এমসিকিউ, এবং সেখানে আরও টাইপ ভিত্তিক এমসিকিউ করানো হবে। প্রত্যেকটা টাইপ থেকে কি ধরনের এমসিকিউ হয় সবগুলো তোমাদেরকে সুন্দর করে করিয়ে দেওয়া হবে। তোমরা ডিসক্রিপশনে গেলে বাকি সব তথ্য পেয়ে যাবে, এবং সেই কোর্সের একটা ডেমো ক্লাসে ওখানে দেওয়া হয়েছে, তোমার ডেমো ক্লাস থেকে সিদ্ধান্ত নিতে পারবা। চলো, প্রচারণা অনেক হয়েছে, এইবার তাহলে শুরু করা যাক। যশোর বোর্ড 2024 সালে প্রথম যে প্রশ্ন হয়েছে, কোনটি বংশগতির ভৌত ভিত্তি? ভৌত ভিত্তি বলতে কি বোঝায় আসলে? বংশগতিটা আসলে কি? যে এই যে তুমি থেকে তোমার সন্তান, তারপরে তোমার নাতি, এই যে বংশ যে প্রবাহিত হচ্ছে, এটাকেই মূলত বলা হয় বংশগতি। এবং একটা বংশে খেয়াল করলে দেখা যায় যে বাবার মতোই সন্তান হচ্ছে, সন্তানের মতো আবার তার সন্তান হচ্ছে। এই যে ভিত্তি, এটাকেই মূলত বলা হচ্ছে ভিত্তি। এটা কার উপর ডিপেন্ড করে? এটা ক্রোমোজোমের উপর ডিপেন্ড করে। মূলত ক্রোমোজোমের মধ্যেই লেখা থাকে যে বৈশিষ্ট্যগুলো লেখা থাকে। আসলে এটা খুব অদ্ভুত, সৃষ্টিকর্তার এটা না খুব অদ্ভুত একটা সৃষ্টি। আমি সবসময় একটা কথা বলে থাকি যে একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণুয়ে তুমি তৈরি হয়েছো। এই যে শুক্রাণু এবং ডিম্বাণুর মেলনকে আমরা জাইগোট বললাম, সেই জাইগোটের বিভাজনকে আমরা ক্লিভেজ বলছি, সেই বিভাজন থেকে আস্তে আস্তে তুমি হয়েছো। তাহলে একটা শুক্রাণু এবং ডিম্বাণুর মাঝে কি এমন তথ্য ছিল যেই তথ্যের কারণে সামান্য এক শুক্রাণু এবং ডিম্বাণু থেকে মানুষই হলো, অন্য কোনো প্রাণী হলো না? এবং তোমার বাবা এবং মার যেখানে হাত পা মাথা ছিল, তোমারও সেখানেই হাত পা মাথা হচ্ছে, একটা অদ্ভুত বিষয়। তো এই বিষয়গুলো লেখা থাকে আসলে তোমার সেই ক্রোমোজোমের মধ্যে। ওকে, এবং এই জন্য দেখবো প্রত্যেকটা জীব, সে প্রোক্যারিওটিক হোক অথবা ইউক্যারিওটিক হোক, তুমি ওখানে রাইবোজোম কণিকা পাবাই। এই রাইবোজোম কণিকায় মূলত এই যে তথ্যগুলো লেখা হয়, রাইবোজোম কণিকা, তো রাইবোজোম থেকেই প্রোটিন তৈরি হয়। তো আসলে এভাবে বলা যেতে পারে যে প্রোটিন তৈরি করে মূলত রাইবোজোম, আর সেই প্রোটিন দিয়েই মূলত লেখা হয় যে এই জীবটার বৈশিষ্ট্য আসলে কি। আর ক্রোমোজোমের মধ্যে মূলত সেই প্রোটিনটাই থাকে। ক্লিয়ার? তো যাই হোক, ক্রোমোজোমের এটা ভৌতভিত্তি। দেখো সেন্ট্রোজোম কি? সেন্ট্রোজোম হচ্ছে নিউক্লিয়াসের কাছে দুইটা নলাকার অঙ্গাণু দেখা যায়, পাইপ সদৃশ্য, তাদেরকে তারা আবৃত থাকে আবার একটা পর্দা দ্বারা। এই পুরোটা মিলিয়ে মূলত বলা হয় সেন্ট্রোজোম। ব্যাপারটা এমন যে সাপোজ নিউক্লিয়াসের কাছেই তাদেরকে পাওয়া যায়, এই দুটাকে মূলত বলা হয় সেন্ট্রিওল, এবং এদেরকে ঘিরে যেটা থাকে এই পুরোটাকে মূলত বলা হয় সেন্ট্রোজোম।
ক্লিয়ার? সেন্ট্রোসোম বলে অনেক সময়, সেন্ট্রোজোম বলে, হোয়াট এভার। এবং এখানে যে থকথকে এক ধরনের তরল পদার্থ পাওয়া যায় সেটাকে বলা হয় মূলত সেন্ট্রোস্ফিয়ার। তো সেন্ট্রোজোম কি বোঝা গিয়েছে। এবং এ কোথায় কাজে লাগে? এটা বিভাজনে কাজে লাগে। যখন কোষ বিভাজন হয় এখান থেকে স্পন্ডল যন্ত্রগুলো তৈরি হয়। এবং স্নায়ুকোষে সেন্ট্রিওল না থাকার কারণে সেখানে স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না। ওকে, দেখো অনেকগুলো অ্যাডিশনাল ইনফরমেশন তোমাদেরকে দেয়া হয় আমার কাজে, এটা বুঝছো? যেন একটা দেখো, তোমরা তো বোর্ডের এমসিকিউ সলভ করছো মানে কি প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে তোমাদের একটু একটু ধারণা আছে, তাই না বলো? তাহলে আমি সবগুলো অধ্যায় কম্বাইন করে একটু, আমি ব্যাচগুলোতেও তাই করি আসলে। ওকে, তারপর আসলে রাইবোজোম। রাইবোজোম বলেছি অলরেডি, প্রোটিন সংশ্লেষ করে, সেই প্রোটিন দিয়েই লেখা হয়, সেই শুক্রাণু ডিম্বাণুর মধ্যে প্রোটিন বা ক্রোমোজোম থাকে, সেখানেই লেখা হয় যে তোমার বিভাজনে তুমি আসলে কি তৈরি হবা। হ্যাঁ, লাইসোজোম কি? লাইসোজোম হচ্ছে যখন দেহের মধ্যে, আমি সবগুলোর ব্যাখ্যা করে দিচ্ছি, হ্যাঁ, যখন দেহের মধ্যে রোগ জীবাণু প্রবেশ করে তখন এই রোগ জীবাণুটাকে নষ্ট করে, শরীর তার নিজেই নষ্ট করে দেয়। কোষের মধ্যে যে লাইসোজোম থাকে, এই লাইসোজোম সেই রোগ জীবাণুটাকে ভক্ষণ করে ফেলে। এবং এই লাইসোজোমকে আবার অনেক সময় আত্মঘাতী থলিকাও বলা হয়। এটার কারণ হচ্ছে যে লাইসোজোম মূলত দেখতে এমন একটা পর্দা ঘেরা অঙ্গাণু, এর ভেতরে কিছু রাসায়নিক পদার্থ থাকে, যেই পদার্থগুলো কি করে, যে জীবাণুটা আসলো দেহের মধ্যে, জীবাণুকে তার মধ্যে প্রবেশ করে নাই, সেই জীবাণুকে ধ্বংস করে ফেলে। এখন এর চারপাশ ঘিরে তো আবার কোষ আছে, মূলত লাইসোজোম কোথায় থাকে? কোষের মধ্যে থাকে। যদি কখনো এই কোষে অক্সিজেনের অভাব হয়, হ্যাঁ, দেখা গেল যে কোষের মধ্যে অক্সিজেনের অভাব হচ্ছে, তখন এই যে লাইসোজোমের যে পর্দাটা রয়েছে না, এই পর্দাটা গলে যায়। পর্দাটা গলে গেলে কি হয়, এর ভেতরে যে বস্তুগুলো রয়েছে সে কোষের মধ্যে বের হয়ে চলে আসে, এবং যে কোষের মধ্যে অবস্থান করছে সেই কোষটাকেই সে সম্পূর্ণভাবে খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে, ধ্বংস করে ফেলে। এই জন্য এটাকে বলা হয় আত্মঘাতী থলিকা। থলিকা সদৃশ্য, বাট আত্মঘাতী, ধ্বংস করে ফেলে নিজেই, যার মধ্যে সে আছে সে সেটাকেই ধ্বংস করে ফেলছে, নিজে ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় আত্মঘাতী থলিকা। বোঝা গিয়েছে? এই তথ্যগুলো এখানে আসলে লিখেও দিয়েছি, যেটা আমি এখন মুখে মুখে বললাম সেটা লেখাও আছে। দেখো, লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলা হয়, তবে অক্সিজেনের কারণে এটা নষ্ট হয় এই পর্দাটা, সেটা বলা নেই, লেখা নেই, সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম। তাহলে দেখো, একটা এমসিকিউ পড়তে গিয়ে বাকি চারটা বা বাকি তিনটাও কিন্তু আমরা কাভার করে ফেললাম, তাই না? তুমি সাজিয়ে গুছিয়ে একটু তথ্য সমৃদ্ধ করে পড়লে আসলে বিশেষ কোনো ক্ষতি হয় না। পৃথিবী সৃষ্টির সময় কোনটি ছিল না? একটু মুখস্থ করবা। পৃথিবী সৃষ্টির সময় আসলে অক্সিজেন ছিল না। দেখো, যখন তোমরা জীববিজ্ঞান পড়ছো বা যখন তোমরা বিজ্ঞানের ছাত্র, তখন তোমাদের চিন্তা ভাবনায় কিছু পরিবর্তন আসলে আসতে হবে। হ্যাঁ, আর্টসের মতো চিন্তা তোমরা করতে পারবা না। তোমরা এই যে আমাকে দেখতে পাচ্ছ বা তুমি নিজেও কিন্তু রাসায়নিক বস্তুর সমন্বয়ে গঠিত। তোমার দেহের মধ্যে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড সব কিছু আছে, কিন্তু সালফার, পটাশিয়াম, আয়রন সবই আছে, হাইড্রোজেন। তাহলে তুমি মূলত একটা রাসায়নিক বস্তুর সম্ভার। আমি মূলত একটা, আমার দেহের মধ্যে কোটি কোটি রাসায়নিক পদার্থ রয়েছে আসলে, মানে 26টা তো রয়েছে, বাট পরিমাণ তো বেশি আসলে, তাই না? তো অনেক রাসায়নিক পদার্থের সমন্বয়, তার মানে আমি মূলত একটা রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থটাই কি করছে? বৈশিষ্ট্য প্রকাশ করছে, এটাই সত্যি। তুমিও একটা রাসায়নিক পদার্থ, সেই রাসায়নিক পদার্থই কি করছে? বৈশিষ্ট্য প্রকাশ করছে, একটা আমেজিং ব্যাপার, তাই না? তো যখন পৃথিবীর সৃষ্টি হয় তখন বিজ্ঞানীগণ এমন বলছেন যে অনেকগুলো রাসায়নিক বস্তু মিলিয়ে এরকম একটা বস্তু সৃষ্টি হচ্ছে। মানে আমরা তো আসলে রাসায়নিক বস্তুই, তাই না? বৈশিষ্ট্য, আমি সবসময় বলি যে পৃথিবীতে জীব বলে তো আসলে কিছু নাই, সবই জড় পদার্থ। কারণ তোমাকে যদি বলি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলো কি জীবীয় বৈশিষ্ট্য আছে তাদের? কোনো না, এগুলো তো জড় পদার্থ, বাট ওগুলো নিয়েই কিন্তু আমরা গঠিত হচ্ছি, তাই না? তো বিজ্ঞানীগণ এভাবে ব্যাখ্যা করেন যে পৃথিবীর সূচনা লগ্নে কার্বন ডাইঅক্সাইড ছিল, মিথেন ছিল, নাইট্রোজেন ছিল, এই সব মিলিয়ে ছোট্ট একটা জীব গঠিত হয়েছিল। মানে আমরা যে জীবটা, এটা তো রাসায়নিক বস্তুই মূলত, তাই না? তাহলে প্রাথমিক অবস্থায় এরকম একটা রাসায়নিক বস্তু গঠিত হয়েছিল, সেই বস্তু বা সেই জীবে, বস্তু এবং জীব একই কথা, সেই জীবে সেই রাসায়নিক বস্তুতে অক্সিজেন ছিল না, এবং পৃথিবীতে তখন আসলে আলাদা করে অক্সিজেন পাওয়া যেত না।
মুক্ত অবস্থায় অক্সিজেন পাওয়া যায়নি। তোমরা এটা নিয়ে গুগলে সার্চ দাও, ইউটিউবে সার্চ দাও, অনেক তথ্য পাবা। তোমরা এতটাও ছোট নেই যে এটা লিখে সার্চ দিতে পারবে না। দেখো অনেক অ্যাডিশনাল কথা বলে ফেলছি, এর চেয়ে বেশি বলা সম্ভব নয়। সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে কি ঘটে? পানি জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন হয়। এটা একটা অবশিষ্ট বা উপজাতি হিসেবে অক্সিজেন উৎপন্ন হয়। দেখো এখানে তথ্যগুলো লিখে দেওয়া হয়েছে, আমি যেটা যতটুকু দরকার ততটুকু বলছি। যে সূর্যের আলো এবং ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন এবং ইলেকট্রন উৎপন্ন করে। ওই অক্সিজেনটা আসলে বাহিরে চলে আসে, সেটাই আমরা আসলে গ্রহণ করি। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেনটা তৈরি হয় ওটা কোথা থেকে তৈরি হয়? ওটা মূলত পানির বিয়োজনে তৈরি হয়, বা এটাকেই মূলত বলা হয় যে পানির হাইড্রোলাইসিস হয়। ফটোলাইসিস হয়। এটাকে মূলত বলা হয় যে পানির ফটোলাইসিস হওয়া। ক্লিয়ার? এই পানির ফটোলাইসিসে কি তৈরি হয়? তৈরি হয় অক্সিজেন, হাইড্রোজেন এবং উচ্চ গতির একটা ইলেকট্রন। এগুলো আমরা 4 নম্বর অধ্যায়ে গিয়ে আরো ভালো করে দেখব। ওকে, সেজন্য বলছি যে কোর্সে ভর্তি হয়ে যাও, মাত্র 370 টাকা। অনেক কিছু জানবা, আসলে অনেক কিছু বলতে অনেক কিছু। আমি এর আগে যে কোর্সগুলো ছিল সেগুলোতে আমি অনেক কিছুই মেনটেন করতে পারিনি, কিন্তু এইবার এরকম কিছুই হচ্ছে না। আমি প্রত্যেকটা কোর্স শুরু হওয়ার আগে তার লেকচার শিট রেডি করছি। অলরেডি বায়োলজির 8টা লেকচার শিট রেডি হয়ে গেছে আমার। হ্যাঁ, এমসিকিউ রেডি হয়ে গেছে। এই 1 তারিখের মধ্যে সব কিছু রেডি হয়ে যাবে। 4 তারিখ থেকে ক্লাস শুরু করবো। একইভাবে হায়ার ম্যাথের কোর্স আসবে জানুয়ারি মাসের 25 তারিখ থেকে। ফিজিক্স কেমিস্ট্রি যদিও ফেব্রুয়ারির 10 তারিখ থেকে নিয়ে আসার কথা ছিল, আমার মনে হয় এটা একটু বেশি দেরি হয়ে যাবে। সেই জন্য আমার যতটুকু মনে হয় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বা 2-3 তারিখের মধ্যে আমি নিয়ে আসার চেষ্টা করব, যেখানে ফিজিক্স এবং কেমিস্ট্রির সিকিউ সলভ করানো হবে। এবং সিকিউ যখন করানো হবে, যেই টপিকের সিকিউ করানো হবে সেই টপিকটা তখন বুঝিয়ে দেওয়া হবে। আলাদা করে বেসিক ক্লাস তো থাকবে না, সেই সময়টাও হবে না, কিন্তু যখন আমরা সিকিউটা করব তার বেসিকটা আমরা আসলে পড়বো। এইভাবে যাবে আসলে পরপর। এই আরও 2টা কোর্স আমাদের আসবে। হ্যাঁ, ভ্রূণ অবস্থায় কোথায় লোহিত কণিকা উৎপন্ন হয়? যশোর বোর্ডের কোশ্চেন, তো এদের সমস্যাই হচ্ছে এখানে, এরা সহজ ভাষায় কোনো প্রশ্ন করবে না। এবং আমার মনে হয় আমার যে বায়োলজি কোর্সটা আসছে যশোর বোর্ডের জন্য ভালো। আমি সব ধরনের প্রশ্নই রেখেছি। আচ্ছা, বলছি যে ভ্রূণ অবস্থায় কোথায় লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়? ভ্রূণ অবস্থায় যকৃত ও প্লীহায়। লোহিত রক্তকণিকা বলো, শ্বেত রক্তকণিকা বলো, অনুচক্রিকা বলো, যে কোনো রক্তকণিকাই বলো না কেন, এটা মূলত অস্থিমজ্জায়। অস্থিমজ্জা কি? অস্থিমজ্জা হচ্ছে হাড়ের মধ্যে যে অংশটা দেখা যায়, এটাকে মূলত বলা হয় অস্থিমজ্জা। লোহিত হোক, শ্বেত রক্তকণিকা হোক আর অনুচক্রিকা হোক, দ্যাট মিনস রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়? অস্থিমজ্জা, হাড়ের মধ্যে। কিন্তু যখন ভ্রূণ থাকে, ভ্রূণ অবস্থায় মায়ের পেটে যখন থাকে, তখন ওটা যকৃত এবং প্লীহা থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। এটা একটু মনে রেখো। হ্যাঁ, যশোর বোর্ডের কোশ্চেন তো। এরপর দেখো, নিচের চিত্রটি লক্ষ্য করো, এবং নিচের চিত্র বলতে এই চিত্রের কথা শুধু বলছে, আমি ওগুলো নিজের প্রয়োজনে অ্যাড করেছি। এটাকে বলেছে এক্স দ্বারা। এটা হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু। আমি বোর্ডের প্রশ্নগুলো এই কারণে নিয়েছি, তোমরা ক্রমান্বয়ে বোর্ডগুলো দেখো। 2024-এর সবগুলো আমি দেব। কালকে 2টা ভিডিও আপলোড হবে। আজকে হচ্ছে 26 তারিখ, 27 তারিখে 2টা ভিডিও আপলোড হবে, 28 তারিখেও 2টা ভিডিও আপলোড হবে এমসিকিউ এর। এবং তোমরা এই 20টা বোর্ড 9-9-18 এবং আরও 2টা করাবো। 20টা বোর্ড করলে তোমরা বুঝতেই পারবা যে কোন অধ্যায় থেকে প্রশ্ন হয়, এমসিকিউ এর সাজেশন কেমন হওয়া উচিত। মানে ইউটিউবে যেটা হয়, এক টিচার এসে এক সাজেশন দেয়, তো আর একটা টিচার এসে আর এক সাজেশন দেয়, তোমরা পড়ে যাও কনফিউজড, মানে কি করবো বোঝো না। তো এগুলো দেখো, তোমরা বোর্ডের প্রশ্নগুলোই সলভ করো, আমি তো করাচ্ছি না, তাহলে নিজেরাই বুঝতে পারবা। ওকে, তো এক্স কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু। এই আবরণী টিস্যুর কাজ হচ্ছে মূলত ছাকনের কাজের। বৃক্কের যে গ্লোমেরুলাস আছে, গ্লোমেরুলাস মূলত ছাকনের কাজ হিসেবেই কাজ করে। ও রক্ত থেকে খারাপ এবং দূষিত পদার্থগুলো আসলে মূত্রথলিতে পাঠিয়ে দেয়। তো স্কোয়ামাস আবরণী টিস্যু ছাকনের কাজটা করে। এক্স কোথায় পাওয়া যায়? বৃক্কে পাওয়া যায়। বৃক্কে তো অবশ্যই পাওয়া যায়। বৃক্কে কি শুধু স্কোয়ামাস আবরণী টিস্যু পাওয়া যায়? না, বৃক্কে
আরো পাওয়া যায়, যেমন কিউবয়েডালও পাওয়া যায় বৃক্কে, যে এটা হচ্ছে কিউবয়েডাল, কিউব আকৃতির। হ্যাঁ, এই জন্য এরকম বলেছে, কিউব আকৃতির। কিউব মানে কি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব দিকে সমান, এটাকে বলে কলামনার, লম্বা লম্বা। এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় অন্ত্রে। অন্ত্র মানে হচ্ছে ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র, ঠিক আছে? তাহলে অন্ত্রে পাওয়া যায় কলামনার। বৃক্কের বোমেন্স ক্যাপসুল, সরি গ্লোমেরুলাসে মূলত পাওয়া যায় স্কোয়ামাস। ওকে, স্কোয়ামাস পাওয়া যায় গ্লোমেরুলাসে। কিন্তু যদি বলতো বৃক্কের সংগ্রাহক নালিকায় কি থাকে, সংগ্রাহক নালিকায় কি থাকে যদি এটা বলতো, সংগ্রাহক নালিকা, সংগ্রাহক নালিকায় থাকে কি, ক্লিয়ার? আচ্ছা, আমরা এটা অন্ত্রে কি থাকে? অন্ত্রে থাকে আসলে এইটা, এটার নাম কি, ক্লিয়ার? আচ্ছা, শ্বাসনালীর প্রাচীরা থাকে সিলিয়া যুক্ত, সব লিখে দিচ্ছি, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে লেখা আছে। হ্যাঁ, ত্বকে কি থাকে? ত্বকে থাকে স্ট্রাটিফাইড, দেখো তাহলে একটা এমসিকিউ থেকে আরো কতগুলো তথ্য তোমাদের শেখা হয়ে গেল, তাই না? বলো, আর কিছু লাগে? আর কিছু লাগে বলো? বৃক্কের গ্লোমেরুলাসে থাকে স্কোয়ামাস, বৃক্কের যে সংগ্রাহক নালিকা সেখানে থাকে কিউবয়েডাল, শ্বাসনালীর প্রাচীরে থাকে সিলিয়াযুক্ত, ত্বকে থাকে স্ট্রাটিফাইড, মেরুদণ্ডী প্রাণীর ত্বকে, আরো ভালো করে লিখলে এটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর ত্বকে থাকে স্ট্রাটিফাইড। ওকে, এখানেও লেখা আছে, দেখে নিও। নেক্সট, উদ্দীপকের এক্স দ্বারা, আচ্ছা এক্স কি ছিল দেখো তো, স্কোয়ামাস আবরণী টিস্যু ছিল, তাই না? উদ্দীপকের এক্স দ্বারা গঠিত টিস্যু কি কাজ করে? সাকনির কাজ করে। আমি একটু আগেই বলেছি না, বলো, যেটা গ্লোমেরুলাসে থাকে, গ্লোমেরুলাসের কাজই হচ্ছে সাকনির কাজটা করা, রক্ত থেকে খারাপ পদার্থগুলো ছেঁকে ছেঁকে বের করে নেওয়া। ক্লিয়ার? লেখা আছে এখানে, দেখো। আচ্ছা, নেক্সট, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া কোনটিতে তৈরি হয়? ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখেছি বৃক্কে আনসার করছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট। যশোর বোর্ডের কোশ্চেন এরকমই হয়, একটু সতর্ক থাকো। এটা মূলত যকৃতে উৎপন্ন হয়। বৃক্কের কাজ উৎপন্ন করা নয়, বৃক্কের কাজ ছাকন করে বের করে দেওয়া। বোঝা গিয়েছে? বৃক্কের কাজ দূষিত পদার্থ উৎপন্ন করা নয়, রক্তের মধ্যে যে দূষিত পদার্থগুলো থাকে সেগুলোকে বের করে দেওয়া। ক্লিয়ার? দেখো লিখেছি, যকৃত পিত্তরস তৈরি করে, আরো অনেক তথ্য লেখা হয়েছে। পিত্তরস খাদ্যের অম্লভাব প্রশমিত করে এবং ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে। দেখো, যখন খাবারগুলো পাকস্থলিতে যাচ্ছে সেই খাবারে অনেক রোগ জীবাণু থাকতে পারে, সেই রোগ জীবাণু ধ্বংস করে পেটের মধ্যে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এটা তো অ্যাসিড, এটা অম্লীয়, হ্যাঁ এটা অম্লীয়, কিন্তু এই অম্লীয় পরিবেশে খাবার আবার হজম হতে পারে না, সেই জন্য খাবারটা যখন পাকস্থলী থেকে ডিওডেনামে প্রবেশ করে, আমার চিত্রের হাত খুবই ভালো, তারপর একটু দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এটা হচ্ছে পাকস্থলী, একেবারে খারাপ আঁকায়নি তো, ধরো এটা পাকস্থলী, এই জায়গায় হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ হচ্ছে যে খাবারগুলো তুমি খাচ্ছ তার মধ্যে যে রোগ জীবাণুগুলো থাকে সেই রোগ জীবাণুগুলোকে ধ্বংস করা। এই জায়গায় থাকে আসলে পাতার মতো দেখতে, এটা হচ্ছে অগ্নাশয়। এটা কি? অগ্নাশয়। হ্যাঁ, আর এই জায়গায় থাকে আমাদের মূলত যকৃত বা কলিজা যেটাকে আমরা বলি। এই দুইটা থেকে রস এই যে ডিওডেনামে চলে আসে, এই ডিওডেনামে আসলে চলে আসে। ওইটাই বলছে মূলত, আসলে দেখো যকৃত পিত্তরস তৈরি করে, পিত্তরস মূলত ক্ষারীয়, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকার কারণে খাবারটা যে অম্লীয় হয়ে গেল, সেই যকৃত থেকে পিত্তরস এসে সেই অম্লীয় ভাবটা আবার কি করে, দূর করে ফেলে।
ওকে, বোঝা গিয়েছে? আচ্ছা, অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড যকৃতে আসার পরে সে বিভিন্ন রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া ইত্যাদি তৈরি করে। তার মানে হচ্ছে আমাদের ইউরিয়া বলো, ইউরিক অ্যাসিড বলো, অ্যামোনিয়া বলো, এগুলো কোথায় তৈরি হয়? এগুলো যকৃতে তৈরি হয়। বোঝা গিয়েছে? দেখো সবগুলো তথ্যই মোটামুটি বলে দিয়েছি। অগ্নাশয়ে কি তৈরি হয়? অগ্নাশয়ে তৈরি হয় ইনসুলিন। ইনসুলিন চেনো? যদি কখনো রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি হয়ে যায় সেটাকে নিউট্রালাইজ করে সে, ইনসুলিন সেটাকে নিউট্রালাইজ, এবং এখানে আরও পাওয়া যায় গ্লুকাগন। ওকে, বৃক্ক কি কাজ করে আমরা তো জানি, যকৃতের কথা বললাম। মূত্রথলিতে কি হয়? মূত্র জমা থাকে। কত তথ্য লিখে দিচ্ছি তোমাদেরকে, একটা স্লাইড পড়লে 25টা এমসিকিউ পড়া মানে 100টা এমসিকিউ পড়া। হ্যাঁ, আচ্ছা, এরপর রেসাস ফ্যাক্টর এক ধরনের অ্যান্টিজেন, মনে রাখবা। অ্যান্টিজেন আসলে কি, এখন আমি খুব বড় করে ব্যাখ্যা করছি না, একটু ছোট করে বলছি যে এইটা ধরো ব্যাকটেরিয়া বা ভাইরাসের ওপরে একটা রাসায়নিক বস্তু বা একটা প্রোটিন, এটা একটা বড় আকৃতির একটা প্রোটিন। যখন ব্যাকটেরিয়া বা ভাইরাস আমাদের দেহে প্রবেশ করে, হ্যাঁ, এই অ্যান্টিজেনের কারণেই দেহের মধ্যে থাকা অ্যান্টিবডিগুলো সক্রিয় হয় এবং ওই ভাইরাসটাকে সে মেরে ফেলে। তাহলে অ্যান্টিজেন কি? এক ধরনের রাসায়নিক বস্তু, যেই বস্তুর কারণে শরীরে অ্যান্টিবডি তৈরি হয় নয়, সক্রিয় হয় সেই ব্যাকটেরিয়া বা ভাইরাসকে মেরে ফেলে দেওয়ার জন্য। ওকে, নেক্সট, উদ্দীপকের চিত্র দুটি লক্ষ্য করো, 9 ও 10 নম্বর প্রশ্নের উত্তর দাও। দেখো, এইটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। কিভাবে বুঝবো এটা শ্বেত রক্তকণিকা? শ্বেত রক্তকণিকা তার দেহের আকার আকৃতি পরিবর্তন করে। শ্বেত রক্তকণিকার কাজ কি? শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে জীবাণু ভক্ষণ করা, জীবাণু ভক্ষণ, বা এটা দেহের প্রতিরক্ষামূলক কাজ করে। কি বললাম? প্রতিরক্ষামূলক কাজ করে, দেহের প্রতিরক্ষা করে। সে প্রতিরক্ষামূলক কাজগুলো আসলে কি করে থাকে? এবং এখানে দেখো, এ তার দেহের আকৃতি কি করেছে? পরিবর্তন করেছে। দেহের আকৃতি পরিবর্তন করে তার ভেতরে রোগ জীবাণুগুলো প্রবেশ করে এবং সেটাকে ধ্বংস করে ফেলে। এটা আসলে শ্বেত রক্তকণিকার কাজ। হ্যাঁ, বলছে এক্স ও ওয়াই এর গড় আয়ু কতদিন? অর্থাৎ শ্বেত রক্তকণিকার গড় আয়ু কতদিন? শ্বেত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 1 থেকে 15 দিন। বাকি সবগুলো তথ্য এখানে লিখে দেওয়া হয়েছে। লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন। লোহিত রক্তকণিকায় কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না। ওকে, শ্বেত রক্তকণিকা, এবং লোহিত রক্তকণিকা প্রায় 50 লক্ষ পাওয়া যায়। শ্বেত রক্তকণিকা খুব কম পাওয়া যায়, 4 থেকে সম্ভবত 10,000 প্রতি ঘন মিলিমিটারে, 4 থেকে 10,000 পাওয়া যায়, এবং এর গড় আয়ু হচ্ছে 1 থেকে 15 দিন। অণুচক্রিকার ক্ষেত্রে আসলে সবগুলো তথ্য দেওয়া হয়েছে। তো যখন তোমরা দেখো আমাদের লোহিত রক্তকণিকা কেমন, লোহিত রক্তকণিকা হচ্ছে ঠিক এই রকম দেয়া থাকবে, এবং এটা এখানে লেখা থাকবে, যদি এটা লোহিত রক্তকণিকা হয়, হ্যাঁ, সাপোজ এটা লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা হয় দ্বি অবতল। দ্বি অবতল মানে কি? উভয় পাশটাই নিচু। দেখো এটার আকৃতি পরিবর্তন হয়েছে, তার মানে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা কি হিসেবে কাজ করে? দেহের প্রতিরক্ষামূলক ব্যবস্থা সে নেয় আসলে, দেহের ভেতরে রোগ জীবাণু প্রবেশ করে সেটাকে ভক্ষণ করে ফেলে। ওকে, নেক্সট, চলো আরো প্রশ্ন আছে, এটা যে শেষ তা কিন্তু নয়, এই সংক্রান্ত আরো প্রশ্ন আছে, সামনে আমরা দেখবো। হ্যাঁ, এই যে এখানে আসছে, দেখো উদ্দীপকের এক্স ও ওয়াই ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায়, আচ্ছা ওয়াই, দেখো ওয়াই, এটাও শ্বেত রক্তকণিকা, ওটাও শ্বেত রক্তকণিকা, দুইটাই শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার ভেতরে আবার কি পাওয়া যায়? অ্যাগ্রানুলোসাইট এবং গ্রানুলোসাইট। একটা হচ্ছে দানাবিহীন আর একটা হচ্ছে দানাযুক্ত, তাই না? আচ্ছা, এই দানাবিহীন দানাযুক্তর মধ্যে লিম্ফোসাইট পাওয়া যায়, আবার মোনোসাইট পাওয়া যায়। লিম্ফোসাইট কি করে? লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে এবং রোগ জীবাণু ধ্বংস করে। মোনোসাইট কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই প্রক্রিয়াটাই মূলত বলা হয় ফ্যাগোসাইটোসিস। মানে ব্যাপারটা এমন, ও প্রাথমিকভাবে এমন থাকলো, তারপরে সাপোজ এটা জীবাণু, হ্যাঁ, তারপর সে তার আকৃতি কেমন এইরকম একটু পরিবর্তন করলো, এটা জীবাণু, হ্যাঁ, তারপরে চিত্র সে কেমন করলো, এটা জীবাণু, হ্যাঁ, তারপরে সে কি করে? জীবাণুটাকে ভেতরে নিয়ে নেয়। এইটাকেই মূলত বলা হয় ফ্যাগোসাইটোসিস। তো সেটাই এখানে লেখা হয়েছে যে মোনোসাইটস ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কি করে? জীবাণু ধ্বংস করে। কিন্তু এরা সবাই
শ্বেত রক্তকণিকায়? শ্বেত রক্তকণিকার মধ্যে এক একটা প্রকার হচ্ছে লিম্ফোসাইট, মোনোসাইট। আবার গ্রানুলোসাইট হয় আবার 3 রকমের, হ্যাঁ, সেটাও লিখে দিয়েছি এখানে। নিউট্রোফিল, আচ্ছা, হ্যাঁ হচ্ছে তোমার, হ্যাঁ, নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেসোফিল। এবং নিউট্রোফিল কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। ইউসিনোফিল ও বেসোফিল হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে এবং অ্যালার্জি প্রতিরোধ করে। তোমরা যদি বাজারে যাও, হ্যাঁ, ওষুধের দোকানে যদি বলে অ্যালার্জি হচ্ছে, ওষুধ দিন, দেখবা হিস্টাসিন নামক একটা ওষুধ দেয়, ঠিক আছে? হিস্টাসিন ওই হিস্টামিন থেকে আসছে আসলে। তারপরে বেসোফিল কি করে? বেসোফিলের আলাদা করে আরেকটা কাজ আছে, সে হ্যাপারিন নামক একটা পদার্থ তৈরি করে। এই হ্যাপারিন নামক পদার্থ তৈরি হওয়ার কারণে এই রক্তগুলো নালিকার মধ্যে জমাট বাঁধে না। যদি এখানে কেটে যায় তাহলে রক্ত বের হয়, সেই রক্তটা কিন্তু জমাট বেঁধে যায় সাথে সাথে। তো দেহের মধ্যে যে রক্ত, সেগুলো জমাট বাঁধছে না কেন? তখন বলছে এই যে বেসোফিল রয়েছে, যেটা শ্বেত রক্তকণিকার একটা অংশ, ও মূলত হ্যাপারিন নামক একটা পদার্থ তৈরি করে এবং ওই হ্যাপারিনটাই মূলত রক্তকে রক্তবাহিকার ভেতরে জমাট বাঁধতে বাধা দেয়। তাহলে দেখো কতগুলো তথ্য তুমি এখান থেকে জানলা। উদ্দীপকের এক্স ও ওয়াই, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে, ইয়েস। হিস্টামিন নামক নিঃসৃত অ্যান্টিবডিগুলো, তিনটাই সত্য এখানে, তিনটাই সত্য, কারণ সবাই তো লোহিত শ্বেত রক্তকণিকারই অংশ, তাই না? তো এটা আনসার হবে আসলে ঘ। ক্লিয়ার? নেক্সট, এবার আসো অমরা বা প্লাসেন্টা, যশোর বোর্ডের কোশ্চেন। অমরা বা প্লাসেন্টা আসলে হরমোন, দেখো লিখেছে কি হরমোন তৈরি করে, অগ্নাশয়ের ন্যায় কাজ করে? না, অগ্নাশয়ের ন্যায় কাজ করবে কেন? অগ্নাশয়ে উৎপন্ন হয় ইনসুলিন, গ্লুকাগন, অমরার সাথে তো ওর কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, প্লিহার ন্যায় কাজ করে, সেটাও নয়। প্রসব বেদনা সৃষ্টি করে, সেটাও নয়। অমরা মূলত কিছু হরমোন নিঃসরণ করে, আমি আসছি একটু। দেখো এখানে যে এই হরমোন ভ্রূণের রক্ষণাবেক্ষণ এবং তার স্বাভাবিক গঠনে সাহায্য করে। এবং অমরা অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থ কি আসবে আমি বলবো, একটু অপেক্ষা করো, একসাথে বলবো। হ্যাঁ, অমরা অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। অমরা থেকে প্রোজেস্টেরন এবং রিল্যাক্সিন হরমোন নিঃসৃত হয়। যখন যশের বোর্ডের প্রশ্ন হয়, যখন আসছে যে অমরা কি, সবাই মানে ওখানে ভাবছে যে ওর মধ্যে বাচ্চা থাকে, আর সহজ কোনো অপশন হবে, দিয়েছে কি হরমোন তৈরি করে। স্টুডেন্টরা ঘাবড়ে গেছে যে কি আসার কথা অপশনে, আর কি আসলো, কোনটা উত্তর করবো বুঝতে পারছি না, তাই না? অমরা কি হরমোন তৈরি করে? প্রোজেস্টেরন এবং রিল্যাক্সিন। মনে রাখো, হ্যাঁ। এই তথ্যগুলো কি তোমাদের কাছে মনে হয় যে বইয়ে আছে? না, বইয়ে থাকলেও যখন গাইডটা তোমরা পড়বা, গাইডে এই তথ্যগুলো ইনক্লুড করেছে না? আমি ঘেটে ইনক্লুড করেছি এগুলা, চেষ্টা করে যে হয়তো বোর্ডে এরপরে আসবে যে অমরা কোন হরমোন নিঃসরণ করে। যশোর বোর্ড তো না, আসতেই পারে। এই জন্য রাজশাহী বোর্ডের পরেই যশোর বোর্ড নিয়েছি আমি। রাজশাহী বোর্ডের মানুষ আমি, সেই জন্য রাজশাহী, আর সব থেকে কঠিন সেই জন্য যশোর বোর্ড। এরবার আসো, নিচের কোনটি মিশ্র গ্রন্থি? চলে আসছে মিশ্র গ্রন্থি। আসলে কি বলা হয়? মিশ্র গ্রন্থির মানে হচ্ছে সে অন্তঃক্ষরা গ্রন্থি। প্রশ্ন হলো যে অন্তঃক্ষরা মানে কি, এবং এন্ডোক্রাইন বলে সম্ভবত। অন্তঃক্ষরা গ্রন্থিকে এন্ডোক্রাইন বলে, আর বহিঃক্ষরা গ্রন্থিকে সম্ভবত বলে এক্সোক্রাইন। মনে নাই রে ভাই, এত মনে থাকে নাকি? আচ্ছা, অন্তঃক্ষরা গ্রন্থি এন্ডোক্রাইন, এটা হচ্ছে নালীবিহীন। কি বললাম? এটা নালী নেই, কোনো নালী নেই, ওখানেই নিঃসৃত হয় এবং রক্তের সাথে মিশে যায়। এটা হচ্ছে নালীযুক্ত। নালী বানান ভুলে গেছি আসলে, আমার কাজই তাই। যত বানান ভুল না, এরকম নয়, আমার কাছে কেন জানি মনে হয় এটাই হবে। বলো তো, না কোনোটাই মনে হইতেছে না। যাই হোক, নালিকা থাকে আসলে। যেমন দেখো যে আমাদের নিচের কোনটি মিশ্র গ্রন্থি? এটা হচ্ছে অগ্নাশয়, মূলত মিশ্র গ্রন্থি। অগ্নাশয়ে উৎপন্ন হয় কি কি?
অগ্নাশয় উৎপন্ন হয় তোমার ইনসুলিন, উৎপন্ন হয় গ্লুকাগন। এরা হচ্ছে কোন রকম নালিকা ছাড়াই, নালী ছাড়াই রক্তের সাথে মিশে যায়। ওখান থেকে কি হয়, রক্তের সাথে মিশে যায়, রক্তের সাথে ডাইরেক্ট যুক্ত হয়ে যায়। এদের পরিবহনের জন্য কোনো নালিকা নাই, হ্যাঁ, কোনো নালীর মাধ্যমে এরা প্রবাহিত হয় না, রক্তের সাথে যুক্ত হয়ে যায়। এই যে এই অগ্নাশয় গ্রন্থি আবার কি নিঃসরণ করে, লাইপেজ। আরো কি নিঃসরণ করে, অ্যামাইলেজ। লাইপেজ কি করে, স্নেহ পরিপাক করে, স্নেহ পরিপাকে অংশ নেয়। অ্যামাইলেজ কি করে, শ্বেতসার পরিপাকে অংশ নেয়। শ্বেতসার কি, ভাত, রুটি, আলু, এগুলো হচ্ছে শ্বেতসার পরিপাক করে। কত তথ্য তোমাদেরকে দিচ্ছি আমি। এরা এই যে লাইপেজ বলো বা অ্যামাইলেজ বলো, এরা কিন্তু আসলে একটা নালিকার মধ্য দিয়ে এসে ডিওডেনামে প্রবেশ করে। ব্যাপারটা এই রকম, একটু আগে যেমন একটা চিত্র আমি দিলাম, আমার চিত্রের হাত খুবই ভালো। এটা সাপোজ পাকস্থলী, এই যে এটা হচ্ছে আমাদের অগ্নাশয়, হ্যাঁ। এখান থেকে যেমন গ্লুকাগন, ইনসুলিন নিঃসৃত হয়, সেটা ডিরেক্টলি রক্তের সাথে মিশে যায়, সেই জন্য অন্তঃক্ষরা গ্রন্থি বলছে, কোনো নালী দিয়ে প্রবাহিতই হয় না। বহিঃক্ষরা গ্রন্থি কেন বলছে, যে এখান থেকে একটা নালী আসে এবং এখানে এসে এই যে এই অংশটাকে বলে তো বলা হয় ডিওডেনাম, এটাকে বলে ডিওডেনাম। এই যে লাইপেজ, অ্যামাইলেজ, হ্যাঁ, এরা এটার মাধ্যমে এই নালিকার মধ্য দিয়ে এসে ডিওডেনামে প্রবেশ করে। সেই জন্য এগুলোকে মূলত এটাকে তখন বহিঃক্ষরা গ্রন্থি বলা হয়। সেই জন্য অগ্নাশয়কে অন্তঃক্ষরা, বহিঃক্ষরা উভয় টাইপই এই যে হরমোনগুলো নিঃসরণ করে তার কিছু অংশ ডিরেক্টলি রক্তের সাথে মিশে যায়, সুতরাং অন্তঃক্ষরা গ্রন্থি। আবার অ্যামাইলেজ, লাইপেজ সম্ভবত আরও একটা ট্রিপসিনও করে, মেবি ট্রিপসিনও করে, ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন, হ্যাঁ, ট্রিপসিনও করে। তো এগুলো এই নালিকার মধ্য দিয়ে এসে ডিওডেনামে প্রবেশ করে। যেহেতু নালিকার মধ্য দিয়ে আসে, সেই জন্য সেটাকে আবার বহিঃক্ষরা গ্রন্থি বলা হয়। সেই জন্য অগ্নাশয়কে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা, দ্যাট মিনস মিশ্র গ্রন্থি বলা হয়। ক্লিয়ার? তো অনেক তথ্যযুক্ত। দেখো এখানে গ্লুকাগন কি করে, রক্তের সাথে যুক্ত হয় এবং কি এটা শর্করা তোমার গ্লুকোজ নিয়ন্ত্রণ করে, রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ। কত তথ্য, কত তথ্য, গ্লুকোজ। তাহলে একটা এমসিকিউ পড়ে দেখো তার সাথে সাথে কত কিছু হয়ে যায়, তাই না? এবং দেখো আরো লেখা হচ্ছে যে এখানে আরো কি আছে, সম্ভবত যকৃত আছে। এটা মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি, তাই না বলো? এটা মানবদেহের সব থেকে বড় গ্রন্থি। এখান থেকে অনেক হরমোন নিঃসৃত হয়। যেমন এখান থেকে আমাদের নিঃসৃত হয়, একটু আগেই দেখলাম, পিত্তরস, রাইট? পিত্তরস কি করে, পিত্তরসের মধ্যে কিন্তু কোনো পাচক মানে হজম করার কোনো হরমোন থাকে না, এইটা অম্লীয় ভাব দূর করে, অর্থাৎ পিত্তরসটা হয় ক্ষারীয়, তাই না বলো? এটা এই যে একটু আগে যেমন বললাম যে পেটের মধ্যে পাকস্থলীতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা থাকে, সেটা যে অম্লীয় ভাব সৃষ্টি করলো, সেই পিত্তরসটা ক্ষারীয়, সেটাকে ক্ষারীয় ভাব দিয়ে অর্থাৎ ডিওডেনামে আসলো, সেই খাবারটুকু ক্ষারীয় মানে অম্লীয় ভাব দূর করলো, মানে পিত্তরস যুক্ত হলো, তাহলে অম্লীয় ভাব দূর হয়ে যাবে। তারপর ক্ষুদ্রান্তে আসলো, সেটা পরিপাক। আন্তিক গ্রন্থি কি, সেটা অন্ত্রের মধ্যে থাকে, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র এগুলোতে থাকে, এবং আন্তিক গ্রন্থিতেই থাকে মূলত কলামনার, একটু আগে দেখলাম না আমরা। তাহলে সবকিছু আমরা শিখলাম, এক একটা স্লাইড, এক একটা বুলেট, এক একটা স্লাইড একটা এমসিকিউ বহন করছে না, এক একটা স্লাইড মিনিমাম 10টা এমসিকিউ বহন করে। এখান থেকে 10টা এমসিকিউ বের করা কোনো কষ্ট হবে না। তাহলে যদি আমরা 20টা স্লাইড এরকম পড়ি, 25টা বাদই দিলাম, 25টা এমসিকিউ বাদ দিয়ে যদি 20টা পড়ি, তাহলে 20 × 10 হয় 200 এমসিকিউ। তাহলে দেখো এইরকম করে যদি আমি তোমাদেরকে পড়াই, তাহলে প্রত্যেকটা অধ্যায় থেকেই কিন্তু ধারণা হয়ে যাচ্ছে তোমাদের, তাই না বলো? প্রত্যেকটা অধ্যায় থেকেই ধারণা হয়ে যাচ্ছে তোমাদের, প্রত্যেকটা অধ্যায়ের কিছু কিছু জিনিসগুলো কিন্তু চলে আসছে আসলে। নেক্সট, NADH2 থেকে 3
অণু এটিপি, এটা কোথায় ঘটে? এটা অনেক বড় ব্যাখ্যা, এটা চার্ট থেকে পড়াতে হবে, চার্টটা যুক্ত করতে হতো, এটা একটু মনে রাখো। মাইটোকন্ড্রিয়া, এটা অনেক বড় ব্যাখ্যা, অনেক বড় একটা চার্ট, অনেক কথা বলতে হবে। এই চার্টটা একটু দেখো তোমরা, চার্টে খুব সুন্দর করে আছে। নেক্সট, কোষ ঝিল্লির ভাঁজকে কি বলে? কোষ ঝিল্লির ভাঁজকে বলা হয় মাইক্রোভিলি। আচ্ছা, আমাদের সাপোজ এটা একটা কোষ, হ্যাঁ, এর মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মাঝে ক্রোমাটিন তন্তু থাকে, এখানে মাইটোকন্ড্রিয়া থাকে, সাইটোপ্লাজম থাকে, হোয়াটএভার, অনেক কিছু থাকে, তাই না? বলো, এই জায়গায় এসে দেখা যায় এই জায়গায় এইরকম একটা ভাঁজ তৈরি হয়, এই ভাঁজটাকে বলা হয় আঙুলের মতো অভিক্ষেপ পাওয়া যায়, এরকম আঙুলের মতো অভিক্ষেপ, এইটাকে মূলত বলা হয় মাইক্রোভিলি। তাহলে কোষ ঝিল্লির ভাঁজকে আমরা কি বলি? মাইক্রোভিলি বলি। ক্লিয়ার হুয়া? আচ্ছা, তাহলে কোষ ঝিল্লির ভাঁজ হচ্ছে মাইক্রোভিলি। নিউরালেমা কোথায় পাওয়া যায়? নিউরালেমা হচ্ছে এক্সনকে আবরণী, এক্সনের আবরণী, এক্সনের আবরণী হচ্ছে নিউরালেমা। ওকে, এক্সন কি? স্নায়ুকোষের অংশ। ওকে, স্নায়ুকোষের যে প্রলম্বিত অংশ থাকে সেটাকে বলা হয় এক্সন, এক্সনকে ঘিরে তার উপরে একটা পর্দা থাকে, সেটাকে বলা হয় নিউরালেমা। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে ল্যামেলি, এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় প্লাস্টিডে। এটা কোথায় পাই আমরা? প্লাস্টিডে পাই। ভিলি কি জিনিস জানি না, সম্ভবত অন্ত্রের কোনো একটা জায়গার হবে। ওকে, নেক্সট, কোনটি সঠিক? কীটতত্ত্ব, কীটতত্ত্ব পরজীবী, না না না, পরজীবী বিদ্যাতে কীটতত্ত্ব নিয়ে আলোচনা করা হয় এরকম নয় আসলে। পরজীবী বিদ্যাতে কীটতত্ত্ব নিয়ে আলোচনা করা হবে কেন? না, পরজীবী নিয়ে আলোচনা করা হয়। আমি বোঝাচ্ছি, বলতে চাচ্ছে কোথায় কোনটা নিয়ে আলোচনা করা হয় আসলে। আচ্ছা, অণুজীব বিদ্যা, অণুজীব বিদ্যাতে কি নিয়ে আলোচনা করা হয়? অণুজীব, যে ছোট ছোট জীবগুলো, যেমন ভাইরাস, রাইট, ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, তাই না? বলো, এগুলো নিয়ে আলোচনা করা হয়। কীটতত্ত্বে কি নিয়ে? বিভিন্ন কীট নিয়ে, যেমন মৌমাছি নিয়ে আলোচনা করা হতে পারে। ঠিক আছে। হিস্টোলজি, হিস্টোলজিতে কি নিয়ে আলোচনা করা হয়? হিস্টোলজি টিস্যু নিয়ে আলোচনা করা হয়। এগুলো হচ্ছে বিভিন্ন টপিকের নাম বাবা, এগুলো বিভিন্ন টপিকের নাম। হিস্টোলজিতে কোষ নিয়ে নয়। তোমার ধরো মন চাইলো যে কোন এই পৃথিবীতে যত জীব আছে তাদের টিস্যুগুলো দেখতে কেমন হয়, তুমি এটা সম্পর্কে জানতে চাও, তাহলে তুমি বাজারে গিয়ে বলবে আমাকে হিস্টোলজিতে একটা বই দিন। তো হিস্টোলজিতে তাহলে কি থাকবে? এই পৃথিবীতে যত জীব আসে তাদের টিস্যুর গঠন নিয়ে কথাবার্তা থাকবে। শারীরবিদ্যাতে কি আলোচনা করা হয়? রেচন, ইয়েস। শারীরবিদ্যা কি নিয়ে আলোচনা করা হয়? শারীরবিদ্যা আলোচনা করে এই যে দেহের মধ্যে যে কাজগুলো হচ্ছে কোনটা কিভাবে হচ্ছে, যেমন আমাদের শ্বসনতন্ত্র, সে শ্বাস অক্সিজেন নিচ্ছে কিভাবে, সেটাকে কোথায় পাঠাচ্ছে, ঠিক আছে। আবার রেচনতন্ত্র, রেচন আমাদের দেহের মধ্যে কিভাবে হচ্ছে, পরিপাকতন্ত্র, আমাদের পরিপাক কিভাবে হচ্ছে, এগুলো শারীরবিদ্যা বা ফিজিওলজির অংশ আসলে। তাহলে এই একটা মাত্র সঠিক, শারীরবিদ্যাতে রেচন নিয়ে আলোচনা করা হয়, দেহের যে মেকানিজমগুলো হচ্ছে, যে কাজগুলো ভেতরে হচ্ছে, এটাই শারীরবিদ্যার অংশ। এবং যারা মেডিকেলে পড়বে এইটা খুব প্যারা দেবে, এই ফিজিওলজি সাবজেক্টটা তোমাদেরকে খুব কষ্ট দেবে। এবং আমি বলছি তোমাদেরকে, যারা ফিজিওলজিতে ভালো তারাই মূলত ভালো ডক্টর। কারণ যখন তোমার শারীরবিদ্যাতে কি নিয়ে আলোচনা করা হয়? পুরো শরীরের মেকানিজম নিয়ে আলোচনা করা হয়, কোন তন্ত্রটা কিভাবে কাজ করছে, এখানে পরিপাকতন্ত্র কিভাবে কাজ করে, রেচনতন্ত্র কিভাবে কাজ করে, শ্বসনতন্ত্র কিভাবে কাজ করে, কোনটার কারণে শ্বসনতন্ত্র শ্বসনে ব্যাহত হতে পারে, কোনটার কারণে রেচনে ব্যাহত হতে পারে। তাহলে তুমি যদি এগুলো খুব ভালো জানো, তার মানে তুমি পুরো শরীর সম্পর্কে ভালো জানো। এবং কোনো একজন পেশেন্ট যখন তোমাকে গিয়ে সমস্যাটা বলবে, যেহেতু তুমি মেকানিজমটা ভালো জানো, সুতরাং তার সমস্যাটা তুমি খুব দ্রুত ফাইন্ড আউট করতে পারবা। এখানে লিখেও দেওয়া হয়েছে, দেখো, কীটতত্ত্বে কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়, পরজীবী বিদ্যায় পরজীবী নিয়ে আলোচনা করা হয়, যেমন কৃমি। অণুজীব বিদ্যায় অণুজীব, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হয়। হিস্টোলজিতে টিস্যু নিয়ে আলোচনা করা হয়। সাইটোলজিতে কোষ নিয়ে আলোচনা করা হয়। শারীরবিদ্যায় জীবের যাবতীয় শারীরবৃত্তীয় কাজ। এই যে শারীরবৃত্তীয় কাজ, এটা বলতেই বোঝায় আসলে রেচন, অর্থাৎ শরীরের মধ্যে যে কাজগুলো হচ্ছে, এটা বলতেই বোঝায় আসলে শ্বসন, এটা বলতেই বোঝায় আসলে
হজম প্রক্রিয়া বলতে পারো, হ্যাঁ, এগুলা মানে যে কাজগুলো হচ্ছে আসলে, ঠিক আছে। নেক্সট, উদ্দীপকে উদ্দীপক ও 16 আচ্ছা, কি উদ্দীপক? ইরিনার দেহের ওজন 60 কেজি, উচ্চতা 130 সেন্টিমিটার। ইরিনার বিএমআই কত? বিএমআই কিভাবে বের করা হয়? বিএমআই বের করা হয়, নিশ্চয়ই তোমরা জেনে থাকবা, যে আর কোনটা কত দেওয়া আছে, ওজন বাই উচ্চতা, তাই না বলো? এবং উচ্চতার উপরে কি থাকে? স্কোয়ার থাকে। ওজন কত? ওজন হচ্ছে 60 কেজি, উচ্চতা কত দেওয়া আছে? 130 সেন্টিমিটার। তো এটা মিটারে নিতে হয়, উচ্চতা কিসে নিতে হয়? মিটারে। তাহলে 100 দ্বারা ভাগ করলে হবে 1.3, এবং আলটিমেটলি এটাকে 35.5 হবে। ক্লিয়ার? তাহলে তার বিএমআই কত? 35.50। দ্যাট মিনস এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট কোড। এখানে লিখেছে ইরিনার জন্য প্রয়োজন পরিমিত খাদ্য গ্রহণ, ডাক্তারের পরামর্শ নেওয়া, নিয়মিত ব্যায়াম করা। দেখো ওই যে মানটা আসছে, কত মান আসছে বলো তো বাবা? 35.5। এই 35.5টা কার সাথে যাচ্ছে দেখো তো? 35.5 থেকে 39.9, তাহলে আসছে মান কত? 35.5। তার মানে এই রেঞ্জের মধ্যে আছে। যদি এই রেঞ্জের মধ্যেই থাকে তাহলে মোটা হওয়ার দ্বিতীয় স্তর, তার মানে সে মূলত মোটা। প্রথম স্তর পার হয়ে গেছে, মানে আমার মতো অবস্থা। মোটা হওয়ার দ্বিতীয় স্তর, পরিমিত খাদ্য গ্রহণ এবং ব্যায়াম প্রয়োজন। তাহলে তার কি দরকার? পরিমিত খাদ্য গ্রহণ যেমন প্রয়োজন, তার নিয়মিত ব্যায়াম প্রয়োজন। তার মানে 1 আর 3 কারেক্ট আনসার। তার মানে ঘটা হচ্ছে কারেক্ট আনসার। যদি এই মানটা আসতো এমন যে 18 যদি এমন আসতো 18 বা ধরো 19 আসতো, তাহলে 19টা কোন রেঞ্জের মধ্যে পড়ছে? এই রেঞ্জের মধ্যে পড়ছে। তাহলে সুস্বাস্থ্যের আদর্শ মান, সে যেভাবে আছে সেভাবে চললেই চলবে, এরকম বলা যেত, তাই না বলো? নেক্সট চলো, নিচের কোনটি কোষ গহ্বর সৃষ্টিতে সাহায্য করে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা আন্তঃপ্লাজমীয় জালিকা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষ গহ্বর সৃষ্টিতে সাহায্য করে। প্লাস্টিড কি করে? প্লাস্টিড অনেক কাজ করে। কি কাজ করে? সে খাদ্য তৈরি বা সালোক সংশ্লেষণের কাজ করে, তাই না? সে আর কি কাজ করে? সে কাজ করে পরাগায়নে কাজ করে, তার অনেক কাজ, সে পরাগায়নে কাজ করে। প্লাস্টিডের কাজ। গলজি বস্তুর কাজ কি? হরমোন নিঃসরণ করে। সে হরমোন নিঃসরণে তার ভূমিকা রয়েছে। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? শ্বসন ঘটানো, খাবার থেকে শক্তি উৎপন্ন করা। ক্লিয়ার? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ, এবং ওটাকে কোষের পাওয়ার হাউস বলা হয়, আমরা জানি। নেক্সট, মানব জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা কত? জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা কত? জনন কোষ মানে বলতেছে শুক্রাণু এবং ডিম্বাণুর ক্ষেত্রে। একজন মানুষের শরীরে ক্রোমোজোম থাকে 46টি বা 23 জোড়া, কিন্তু যখন জনন কোষ হয় সেটা শুক্রাণু বা ডিম্বাণু হয়ে যায় মিওসিস বিভাজনের মাধ্যমে। মিওসিস বিভাজনে ক্রোমোজোমগুলো কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। 46-এর অর্ধেক কত? 46-এর অর্ধেক হচ্ছে 23। তার মানে তখন আসলে ক্রোমোজোম থাকবে কতটি? 23টি। 23 জোড়া নয়, 23টি। এই 23টির মধ্যে আমাদের 22টিকে বলা হয় অটোজোম। মানে ব্যাপার হচ্ছে আমাদের যে 46টি ক্রোমোজোম থাকে, হ্যাঁ, 46টি ক্রোমোজোম থাকে, এই 46টি ক্রোমোজোমের মধ্যে আমাদের আসলে 44টি হয়, 44টি, আর এখানে হচ্ছে 2টি। এই 44টিকে মূলত বলা হয় অটোজোম। অটোসোম, এটা দেহ গঠনে কাজ করে, হ্যাঁ। এটাকে মূলত বলা হয় সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম কি কাজ করে? সেক্স ক্রোমোজোমের কাজ হচ্ছে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা নির্ধারণ করা। এই অবস্থাকে মূলত বলা হয় ডিপ্লয়েড। এই অবস্থাকে মূলত কি বলা হয়? ডিপ্লয়েড, অর্থাৎ তারা এখনো ক্রোমোজোমের কোনো বিভাজন হয়নি। এইবার ক্রোমোজোমটা ভাগ হয়ে যায়। কিভাবে ভাগ হয়ে যায়? 44 দুই ভাগ হয়ে যায় 22টি 22টি করে, রাইট?
এই যে ভাগ হয়ে গেল এবং এখানেও ভাগ হয়ে যায় একটি একটি করে, একটি, এই যে ভাগটা হয়ে গেল না, এই যে ভাগটা হয়ে গেল, এই পুরো ঘটনাকে তখন তারা বলে হ্যাপ্লয়েড হয়ে গেল। এটাকেই কি বলা হয়? হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড কিভাবে হলো? তখন বলছে এই প্রসেসটাই কি হলো? মিওসিস বিভাজন হলো। ক্লিয়ার? তাহলে 22টি আর একটি, এই 23টি হচ্ছে মূলত শুক্রাণু বা ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা, যার মধ্যে 22টি হচ্ছে আমাদের অটোজোম, কারণ এটা তো অটোজোম থেকে আসছে, তাই না? আর একটি হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম। দেখো এমসিকিউ এর চেয়ে ব্যাখ্যা আর কি দেব? একটি হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে এই যে 23টি আছে আমাদের ক্রোমোজোম, 23টির মধ্যে 22টি হচ্ছে অটোজোম, দেহকোষ তৈরি করে, দেহ গঠনে কাজ করে, আর একটি হচ্ছে সেক্স ক্রোমোজোম, সেটা ওই সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা এখানে লিখেও দেয়া আছে, দেখো তোমরা। নেক্সট 20 নম্বর, নাইট্রোজেন সংবন্ধনের জন্য বা ক্ষেত্রে কোনটি প্রযোজ্য হবে? আচ্ছা, মলিবডেনাম। নাইট্রোজেনের সংবন্ধন করে, এটার জন্য আসলে মলিবডেনাম কাজ করে। বোরন কি কাজ করে? বোরন কোষ প্রাচীর গঠনে কাজ করে, সব বলে দিচ্ছি, কোষ প্রাচীর গঠন করে। আয়রন কি কাজ করে? আয়রন দেহকে দৃঢ়তা প্রদান করে। উদ্ভিদ দেহকে কি করে? দৃঢ়তা প্রদান করে। ম্যাগনেসিয়াম কি করে? ক্লোরোফিল সৃষ্টিতে সাহায্য করে, ক্লোরোফিল সৃষ্টি করে। ক্লোরোফিল সৃষ্টিতে ভূমিকা কার? ম্যাগনেসিয়ামের। ঠিক আছে, এখন তোমরা বলতেছো, হয়তো বলতে পারো যে ক্লোরোফিলের ক্ষেত্রে তো নাইট্রোজেন দেখেছিলাম, নাইট্রোজেনের অভাবে ক্লোরোসিস হয়। আচ্ছা, সেদিকে আর যাচ্ছে না, তাহলে বাকিগুলো লিখে দিলাম। নাইট্রোজেন সংবন্ধনের জন্য কোনটা প্রযোজ্য হবে? মলিবডেনাম, এটা কারেক্ট আনসার। নেক্সট চলো, কোন রোগের কারণে বুকের ভেতরে সাই সাই আওয়াজ হয়? অ্যাজমা। বাকিগুলো বলতে পারবো না, অনেক আছে, তোমরা একটু পড়ে নেবা, ওটা বুঝবা না তা তো নয়, আমাকে বোঝাই দিতে হবে এমন তো না। 22, নিচের কোনটির কারণে রক্তে ক্রিয়েটিনিন লেভেল বাড়ে? বৃক্ক বিকল হয়ে গেলে। বৃক্কে পাথর হলে ব্যথা হবে, ঠিক আছে। অ্যাঞ্জিনা কি? অ্যাঞ্জিনা হলো যে অক্সিজেনের অভাবে বুকে ব্যথা। অক্সিজেনের অভাবে বুকে ব্যথা, এটাকে মূলত বলা হয় অ্যাঞ্জিনা। কোথায় অক্সিজেনের অভাবে? হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ডে যখন অক্সিজেনের অভাব হয় তখন বুকে ব্যথা হয়, সেটাকে আমরা বলি অ্যাঞ্জিনা। জন্ডিস কি? জন্ডিস কোনো রোগ নয়, এটা মূলত রোগের লক্ষণ। যখন রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়, যখন রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় তখন সেটাকে আমরা জন্ডিস বলি। জন্ডিস কোনো রোগ নয়, রোগের একটা স্টেজ, মানে রোগ হবে এমন, যেমন জ্বর কোনো রোগ নয়, রোগের একটা লক্ষণ, তেমন জন্ডিস কোনো রোগ নয়, রোগের একটা লক্ষণ। এইটা কেন হয় বা কখন হয়? যদি কখনো যকৃতে প্রদাহ হয়, যকৃতে প্রদাহ হলে, যকৃতে প্রদাহ হলে, অথবা লোহিত রক্তকণিকা ভেঙে গেলে, অস্বাভাবিকভাবে ভেঙে গেলে, লোহিত রক্তকণিকা ভেঙে গেলে বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যায়, যেটাকে আমরা জন্ডিস বলি। ক্লিয়ার হ্যাঁ না? কত তাহলে তথ্য দিয়ে দেওয়া হলো, আর কিছু লাগে? জন্ডিস কি? জন্ডিস কোনো রোগ নয়। নিচের কোনটির কারণে রক্তে ক্রিয়েটিনিন লেভেল বাড়ে?
বৃক্ক বিকল, আনসার শেষ। তাহলে বাকিগুলো অপশন দিয়েছে সেগুলো একটু বিশ্লেষণ করলাম। অ্যাঞ্জিনা কি? অক্সিজেনের অভাবে বুকে ব্যথা হলে অ্যাঞ্জিনা বলে, হয়ে গেল আরেকটা এমসিকিউ। জন্ডিস কি কোনো রোগ? না, জন্ডিস কোনো রোগ না। জন্ডিস তাহলে কেন হয়? জন্ডিস হলে কি হয়? বিলিরুবিন পরিমাণ বাড়ে। বিলিরুবিনের পরিমাণ কেন বাড়ে? যকৃত প্রদাহ হলে বাড়ে। যকৃত প্রদাহ হলে কিসের পরিমাণ বাড়ে? বিলিরুবিনের পরিমাণ বাড়ে। লোহিত রক্তকণিকার অস্বাভাবিকভাবে ভেঙে গেলে কি হয়? জন্ডিস হয়। লোহিত রক্তকণিকা অস্বাভাবিকভাবে ভেঙে গেলে কি হয়? বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়। কি মনে হয়? বলো, কি মনে হয়? এখানে কি আমি গল্প করি? মোটিভেশন, প্রেম, প্রীতি, কোনো কথা বলি? আমার লেকচারগুলো দেখো তো, আছে এরকম কোনো কিছু? তো বাচ্চা কাচ্চা দেখবে না, বাচ্চা পড়বে না, বাচ্চা কাচ্চা মানে মোবাইল নেছে, মানে এরা বইয়ের টপিক পড়তে আসে আর নেওয়াত করে যে কখন কোথায় কখন স্যার এর প্রেমের কথা বল। এটাই প্রেমের কথা, এটাই তো প্রেম, এটা জীবে প্রেম, বুঝছো? নেক্সট, থ্যালাসেমিয়া বাহক বাবা ও বাহক মায়ের সন্তানদের থ্যালাসেমিয়ার সন্তান জন্ম। আচ্ছা, থ্যালাসেমিয়া রক্ত সংক্রান্ত একটা রোগ, রাইট? লোহিত রক্তকণিকা, দূষিত লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় আসলে, যে রক্তকণিকা আসলে অক্সিজেন বহন করতে পারে না। ঠিক আছে, বলছে এই থ্যালাসেমিয়ার বাহকও বাবা, মাও বাহক, বাবাও বাহক, তাহলে সন্তান কেমন হবে? আচ্ছা চলো আমরা ব্যাখ্যা করছি ভালো করে। এটা বাবা, ঠিক আছে, কালারটা চেঞ্জ করি, মায়ের কালার লাল দিই, জীবন সরকার। হ্যাঁ, এটা সাপোজ মা। বলছে যে উভয়ই বাহক। উভয়ই বাহক মানে কি? উভয়ই বাহক মানে হচ্ছে তাদের একটা জিন ভালো আছে আর একটা খারাপ আছে। একটা এভাবে ভাবতে পারো যে এইটা হচ্ছে ভালো আর এইটা হচ্ছে সাপোজ খারাপ। বাহক যেহেতু, একটা ভালো একটা খারাপ, এখানেও তাই। সাপোজ এটা ভালো, এটা খারাপ। এখন তাদের মধ্যে যে সন্তানটা তৈরি হবে, এটা তো বাবা মা, তারা ফিজিক্যাল অ্যাটাচমেন্টে আসবে। এগুলো তাদের ক্রোমোজোম, সরি, এগুলো তাদের হচ্ছে তোমার শুক্রাণু। এগুলো কি? এটা ছেলেদের শুক্রাণু, ওটা কি মেয়ের ডিম্বাণু, তাই না? উভয়ই যেহেতু বাহক, তাহলে এই আর কে বোঝাচ্ছি স্বাভাবিক জিন। এটাকে কি বোঝাচ্ছি? স্বাভাবিক। এমসিকিউ এর চেয়ে ব্যাখ্যা আর কি করবো বলো? এটাকে বলেছে আক্রান্ত। তাহলে যদি এইটার সাথে এইটা হয় তাহলে কেমন হবে? আর আর, ক্লিয়ার? যদি এইটার সাথে এইটা হয় তাহলে দুটাই কি হবে? ছোট হাতের আর। যদি কখনো এমন হয় আর আর, এটা হচ্ছে বাহক, এটা কি? বাহক। যদি কখনো আর আর হয়, মানে দেখো এগুলো কি ছিল? আক্রান্ত না, তার মানে দুটাই আক্রান্ত, তার মানে এটা হচ্ছে রোগী, মানে থ্যালাসেমিয়া রোগী। দেখো বাবা বাহক ছিল, মাও বাহক ছিল, সেই জন্য একটা ক্যাপিটাল আর একটা স্মল আর দ্বারা বোঝানো হয়েছে। হ্যাঁ, যদি কখনো এমন হয় তাহলে সুস্থ, কারণ আমরা ক্যাপিটাল আর দিয়ে আসলে কি বুঝিয়েছিলাম? স্বাভাবিক বুঝিয়েছিলাম। ক্লিয়ার? তাহলে যদি এইটার সাথে এইটা বা এইটা এই শুক্রাণুর সাথে এই ডিম্বাণু মিলিত হয় তাহলে দুটাই স্মল আর, এটার সাথে এটা হলে একটা ক্যাপিটাল একটা স্মল, তার মানে এটা হচ্ছে স্বাভাবিক কিন্তু বাহক। আচ্ছা, যদি এটার সাথে এইটা হয় তাহলে দুটাই কি আসবে? ক্যাপিটাল আর, তাই না? যদি এটার সাথে এটা হয় তাহলে কি আসবে? তার মানে আমাদের আসছে কয়টা দেখো তো, এরকম আসছে কয়টা? দুইটা, রাইট? এরকম আসছে কয়টা? একটা। এরকম আসছে কয়টা? একটা। তার মানে তাদের যদি চারটা সন্তান হয়, তাদের যদি চারটা সন্তান হয় তাহলে আমরা এভাবে বলতে পারি যে দুইটা সন্তান বাহক হবে, কারণ বহন করছে। দেখো এই ছোট হাতের আর গুলো তো আসছে, মানে বহন করছে কিন্তু রোগী নয়। একটা সন্তান সম্পূর্ণ স্বাভাবিক হবে, সে বাহকও হবে না, বরং স্বাভাবিক সুস্থ শিশু হবে। আর একটা সন্তান এমন হতে পারে যে সে থ্যালাসেমিয়া রোগী বহন করবে, রোগীই হবে। সেই জন্য সন্তান নেওয়ার আগে চিন্তা ভাবনা করে নিতে হবে যে আমি যদি সবগুলো সন্তানকে 100% ভাবি, সেই 100%-এর মধ্যেও 50% হচ্ছে বাহক, 25% হবে
স্বাভাবিক এবং 25% হবে রোগী। তার মানে ওই বাবা মার যদি 100টা সন্তান থাকে তাহলে 50টা সন্তান হবে বাহক, স্বাভাবিক জীবনযাপনই করবে কিন্তু বাহক। 25টা সন্তান হবে তাদের একেবারেই সুস্থ, আর 25টা সন্তান হবে তাদের একেবারে রোগী। যদি 4টা সন্তান হয় তাহলে কি হবে? 2 জন, তার মানে কি 4টার মধ্যে 2 মানে কি 50% হবে বাহক, আর থাকবে 25 স্বাভাবিক আর 25 রোগী। তাহলে এবার আসো, থ্যালাসেমিয়ার বাহক বাবা এবং বাহক মায়ের সন্তানদের থ্যালাসেমিয়ার সন্তান জন্মের সম্ভাবনার হার কত? থ্যালাসেমিয়া সন্তান জন্মের, তার মানে কি হবে? রোগী হবে, থ্যালাসেমিয়ার রোগী হবে। থ্যালাসেমিয়ার সন্তান জন্ম মানে ওই সন্তানটাই থ্যালাসেমিয়া রোগী হবে, এমন সম্ভাবনা হচ্ছে 25%। তাই তো এই চারটাকে তুমি 100 করো না, 4টাকে তুমি 100 করো, 100% ধরো, তাহলে দুটো তো একই রকম, তাহলে 50%, এটা 25%, এটা 25%, তাহলে 50%, 25 আবার 50, তার মানে কি এই 4টা মিলিয়ে সেই কি হলো? 100ই তো হলো। এই 100%-এর মধ্যে 2 জন হচ্ছে বাহক, 1 জন হচ্ছে স্বাভাবিক হবে, আর 1 জন হচ্ছে রোগী হবে। এইটা একটা হিসাব আসলে, এমন নয় যে 4টা সন্তান হলে তার এইভাবেই হবে। এমন হতে পারে যে 4টা সন্তান হয়েছে তার 4টাই স্বাভাবিক হয়েছে, এমন হতে পারে 4টা সন্তান হয়েছে 4টাই রোগী হয়েছে। এটা শুধুমাত্র একটা আইডিয়া আমরা করতে পারি। তুমি একজন ডাক্তার হলে যে থ্যালাসেমিয়া বাবা থ্যালাসেমিয়া মা আসছে, তুমি তাদেরকে এই হিসাবটা বলতে পারো যে আপনাদের সম্ভাবনা এমন যে 4টা সন্তানের মধ্যে যদি আপনারা 4টা সন্তান নেন তাহলে সম্ভাবনা এমন আছে 2 জন স্বাভাবিক, 2 জন বাহক, 1 জন স্বাভাবিক, 1 জন রোগী হবে। আবার এমনও হতে পারে যে 4টা নিলেন 4টাই রোগী হলো, এমনও হতে পারে 4টা নিলেন 4টাই স্বাভাবিক হলো। এটা শুধুমাত্র একটা আইডিয়া, একটা সম্ভাবনা। ওকে, যখন আমি বেসিক ক্লাসটা করাবো তখন আরো ভালো করে পড়িয়ে দিতে পারবো এগুলো। আচ্ছা, আমি এটা এইভাবে কেন করাইছি? কারণ আমি জানি যে তোমরা এগুলো পড়ে আসছো। সলভ করাচ্ছি যশোর বোর্ড 2024, তোমরা তো সবাই ব্রিলিয়ান্ট, ট্যালেন্ট, তাই না? উদ্দীপকটি পড়ো, 24 ও 25 নম্বর প্রশ্নের উত্তর দাও। রাহুল প্রচন্ড গরমে প্রতিদিন ডাবের পানি পান করে, ইদানিং তার শরীরে পটাশিয়ামের ঘাটতি না থাকলেও ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিয়েছে। উদ্দীপকের ফলটিতে কোনটি রয়েছে? ডাবে থাকে সাইটোকাইনিন। এগুলো তো বোঝানোর আপাতত কিছু নাই, বেসিক ক্লাসে এগুলো বলতে হবে। তোমরা যারা ভর্তি হতে চাও বায়োলজি কোর্সটাতে খুব দ্রুত ভর্তি হয়ে যাও। ওকে, এবং এই বায়োলজি কোর্স আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি যে এই 370 টাকা তোমাদের কাছে খুব কম মনে হবে, যে 370 টাকা এত কিছু কিভাবে দেয় মানুষ, বাট আমি দিয়েছি। এবং এরপরে যে হায়ার ম্যাথ কোর্সটা আসবে সেখানেও তো আমি খুবই কম রাখবো মূল্য, এবং কোয়ালিটিতে আমি একটুও কম করব না। এগুলো তো তোমাদের কাছে মনে হচ্ছে যে কোয়ালিটি কম, তো ফ্রি ক্লাস যদি এরকম হয় প্রিমিয়াম ক্লাস কেমন হবে তাহলে? সেখানে আরো টপিক ভিত্তিক এমসিকিউ আছে, প্রত্যেকটা এমসিকিউ এর ব্যাখ্যা আছে, প্রত্যেকটা অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে সেগুলো ইনক্লুড করা হয়েছে, সেগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। বায়োলজি কোর্স খুব কম দিন চলবে, এক একটা ক্লাস হয়তো 2.5 ঘন্টার মতো হয়ে যাবে, কারণ এমসিকিউ পড়াতে হবে, বেসিক ক্লাস করাতে হবে। কিন্তু ওই যে 14টা ক্লাস তোমাদেরকে 96, 97, 98, 100 পর্যন্ত পাইয়ে দিতে পারবে, জাস্ট ট্রাস্ট মি। ওকে, আচ্ছা চলো, এখানে কিছু তথ্য লেখা হয়েছে, একটু পড়ে নিও। আমি আর ডাবের পানিতে সাইটোকাইনিন পাওয়া যায়, উদ্ভিদের পাকা বীজে জিবরেলিন পাওয়া যায়, শাখা কলমের মূল গজাতে অক্সিন সাহায্য করে, ইথিলিন ফল ফুল বীজ পাতা মূলে পাওয়া যায়। অনেক তথ্য দেওয়া হয়েছে, ওখানে যে তথ্যগুলো আছে এখানে বলে দেওয়া হয়েছে আসলে। ঠিক আছে, আমি আর বললাম না, এখানে যে লেখাই আছে এটা পড়ে নিও, এমন করো কেন? লাস্ট অ্যান্ড ফাইনাল, উদ্দীপকে রাহুলের শরীরে ক্যালসিয়ামের ভারসাম্য রক্ষায় কোনটির ভূমিকা? ক্যালসিয়ামের ভারসাম্য রক্ষা করে 2টা গ্রন্থি, একটা হচ্ছে থাইরয়েড আর একটা হচ্ছে প্যারাথাইরয়েড। একটু মনে রাখো, ক্যালসিয়ামের ভারসাম্য রক্ষা, থাইরয়েড এবং প্যারাথাইরয়েড, 2 এবং 3 হচ্ছে কারেক্ট আনসার। দ্যাট মিনস গ ইজ দ্য কারেক্ট আনসার। ক্যালসিয়ামের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে থাইরয়েড গ্রন্থি ও প্যারাথাইরয়েড গ্রন্থি। থাইমাস গ্রন্থি রোগ প্রতিরোধ ক্ষমতা বিকাশে ভূমিকা রাখে, তার মানে এটা কি করে? রোগ প্রতিরোধ করবে। আর কি চাই? তোমরা যদি এই 10 তারিখ পর্যন্ত যে এমসিকিউ সিরিজটা চলবে, এবং কালকে থেকে আমি 2টা করে ভিডিও দেব, ডেসক্রিপশনে যাও, প্লেলিস্ট পেয়ে যাবে। যারা 2026-এ পরীক্ষা দেবে তাদের তো শর্ট সিলেবাস থাকবে, তাদের জন্য আবার শর্ট সিলেবাসের ওগুলো আমি করিয়ে দেবো আলাদা করে। 2025-এ যারা পরীক্ষা দিচ্ছ, কিচ্ছু না বাবা,
জাস্ট ভিডিওগুলো দেখো, যদি এরকম 10টা এমসিকিউ করে যেতে পারো তোমরা, 10টা বাদে যদি 7টাও করে যেতে পারো তোমরা অনেকগুলো কমন পাবা। কারণ আমি তো একটা এমসিকিউ করে দিচ্ছি না, যতগুলো অপশনে আছে সবগুলোই কিন্তু বলে দিচ্ছি আসলে। সুতরাং এটা তোমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। আর যারা ব্যাচটাতে ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও, 370 টাকা এটা বড় কোনো ব্যাপার না। এটা আমি দিয়েছি আসলে কারণ অনেক সময় আমি ক্লাসগুলো নিতে পারিনি, অনেক সময় অনেক সমস্যা হয়েছে, অনেক বিপদের মধ্যে ছিলাম। একবার তোমাদের ইন্ডিয়া যেতে হয়েছে আমাকে, আর একবার অনেক সমস্যার মধ্যে ছিলাম। এই জন্য এখন একটু ভালো আছি, চেষ্টা করছি যে আমি তো আর ওই প্রায়শ্চিত্তটা করতে পারবো না, চেষ্টা করছি এই জন্য মানে কমে রেখেছি আসলে, যেন সবাই ভর্তি হতে পারে। সৃষ্টিকর্তা যেন আমাকে অ্যাটলিস্ট ক্ষমাটা করেন কোনোভাবে, তোমরাও ক্ষমা করে দিও আর কি। এই জন্য আসলে এতটা কম রাখা হয়েছে প্রাইস। ক্লাসগুলো খুব ভালো হবে, লেকচার স্লাইডগুলো অনেক ভালো হবে। আমি কিছু লেকচার স্লাইড অলরেডি ইউটিউবে দেখিয়েছি। হ্যাঁ, তোমরা চেষ্টা করো ভর্তি হতে, এবং ওই কয়েকটা ক্লাস আমি রুটিনও কয়েকদিনের মধ্যে প্রকাশ করে দেব। ওই কয়েকটা ক্লাস দেখো, খুব ভালো লাগবে তোমাদের। এবং তোমরা তোমাদের যে বায়োলজির যে ভীতিটা ছিল, তোমার বড় ভাইদেরকে জিজ্ঞাসা করতে পারো, যারা 2024-এ ছিল তাদেরকে জিজ্ঞাসা করতে পারো স্যার বায়োলজি কোর্সটা কেমন ছিল। হ্যাঁ, তাহলে তারাও বলতে পারবে আসলে। তারা তো তখন তো বায়োলজি কোর্স ছিল আমার 1000 করে, তার 3 ভাগের 1 ভাগ আমি নিয়েছি, এবং তাদেরকে যতটা আমি সুবিধা দিতে পারিনি তার চেয়ে বেশি। তখন তো এমসিকিউ অত অ্যাড করা ছিল না, সৃজনশীলও অ্যাড করা ছিল না, জাস্ট বলে দিতাম এমন সৃজনশীল হবে। এইবার তা না, এইবার সৃজনশীলও অ্যাড করা আছে, এমসিকিউ আর টাইপ ভিত্তিক অ্যাড করা আছে আসলে। ঠিক আছে, এটা তোমাদের জন্য ভালো হবে খুব, সেই জন্যই বলছি। আমি সাধারণত প্রচারণা এভাবে করি না, এতবার বলিও না, বাট এইবার এই কারণেই বলছি কারণ টাকাটাও খুব কম, কিন্তু তোমাদের উপকারটা আসলে অনেক বেশি হবে। ঠিক আছে, ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।